আমি আলোচনায় আসবো। অর্ঘ্য মিত্র আমার সঙ্গে রয়েছেন, আমি আলোচনা শুরু করবো। অর্ঘ্যবাবু, নিঃসন্দেহে মধ্যবিত্তের জন্য একটা বড়সড় ভালো ঘোষণা বলা যেতে পারে। অনেক বছর পর বোধহয় আশা পূরণ করলেন কেন্দ্র অর্থমন্ত্রী। না, ইদানিংকালে কেন কোনো কালেই মধ্যবিত্তের যে পার্সোনাল ট্যাক্স রিলিফ, এরকম রিলিফ আমি দেখিনি, আমার জ্ঞান তো নয়। এবং যেটা সবচেয়ে বড় কথা, এক্ষুনি কুসুমিকা বলল, 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, ক্যাপিটাল গেনের যে স্পেসিফাইড রেট সেটা ছাড়া উনি বলেছেন, তো 12 লক্ষ টাকা যাদের ইনকাম, এই যে প্রেজেন্ট ট্যাক্স স্ল্যাবটা উনি ঘোষণা করেছেন, তাতে তাদের ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। সেই সঙ্গে তিনি এটাও ঘোষণা করেছেন, অ্যাকচুয়ালি 87A বলে একটা সেকশন আছে যেখানে ট্যাক্স রিবেট পাওয়া যায়, যে সেই 87A-তে এবারে ওই 80,000 টাকা ট্যাক্স রিবেট পাবে। তাহলে কি দাঁড়ালো? 12 লক্ষ টাকা অবধি যাদের বার্ষিক আয় পার্সোনাল ট্যাক্সে, ডেফিনেটলি তারাকে আমরা মধ্যবিত্তই বলবো, তো তাদের যে ট্যাক্স দেওয়া হয় 80,000 টাকা, সেটাও দিতে হবে না। সেই জন্যে তিনি বলছেন যে 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, এটা বাদ দিয়ে 87-এর বেনিফিটটা নিয়ে। এবং তারপরেও 12 লক্ষর পর থেকেও মোটামুটি 24 লক্ষ অবধি যাদের আয়, তাদেরও বিভিন্ন স্ল্যাবে অনেকটা তিনি ছাড় দিয়েছে। যেটা এক্ষুনি আমরা শুনলাম, 4 লক্ষ থেকে 8 লক্ষ সেটা এখন হবে 5%, 8 থেকে 12 হবে 10%, 12 থেকে 16 হবে 15%, 16 থেকে 20 হবে 20%, 21 থেকে 24 হবে 25%, এবং 24-এর ওপরে, 24 লাখের ওপরে হলে 30%। বাই দ্য ওয়ে, 25% আগে ছিল না, এটাও উনি একটা নতুন, এই 15 থেকে, এই 20 থেকে 30 মধ্যিখানে একটা স্ল্যাব আনলেন, এবং তাতে উনি একটা, আমরা হিসেব করব, কারণ এখন তো আমাদের সময় পাইনি। তবে আমি একটু বিরত করি একটুখানি, যদি একদম মানে সাধারণ মানুষের জন্য আমাদের বোঝার সুবিধার জন্য আপনি একটু বলে দেন, এই যে 0 থেকে 12 লাখ পর্যন্ত আমাদের আয়কর একেবারে মুক্ত হয়ে গেল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তার মধ্যে 4 থেকে 8 লাখের মধ্যে তিনি একটা 5%-এর কথা বলেছেন, তাহলে এই 12 লাখ পর্যন্ত এই হিসেবটা যদি বুঝিয়ে দিচ্ছি। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে 12 লাখ অবধি যাদের আয়, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু 12 লাখের ওপরে যাদের আয়, ঠিক আছে, তো তাদের জন্য এই স্ল্যাবগুলো রয়েছে। 4 থেকে 8 5%, 8 থেকে 16, 8 থেকে 12 10%। তো আমার যদি ধরুন 15 লক্ষ টাকা ইনকাম হয়, আমি এই স্ল্যাব অনুযায়ী যাব, কিন্তু 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, উনি বলছেন এই স্ল্যাব অনুযায়ী তাদের ইনকাম ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। সাইমালটেনিয়াসলি উনি বলছেন যে এই যাদের 12 লক্ষ টাকা অবধি আয়, তারা এই যে 80,000 টাকা তাদের ইনকাম ট্যাক্স লায়াবিলিটি, তার জন্য একটা রিবেট পাবে। অতএব 80,000 টাকাও আর দিতে হচ্ছে না, 80,000 টাকাও তাকে আর দিতে হবে না, আদারওয়াইজ দিতে হতো এই স্ল্যাব অনুযায়ী। কিন্তু এটা যাদের 12-র ওপরে আয়, তারা এই রিবেটটা পাবে না। এবং তিনি আরেকটা হিসেব, আমরা হিসেব করব, কিন্তু উনি স্পিচের মধ্যেই বলছিলেন, আমি যেটা লক্ষ্য করলাম, যেটা লিখলাম, যে যার 12 লক্ষ টাকা অবধি আয়, তাকে তো ট্যাক্স দিতে হচ্ছে না। যার 18 লক্ষ টাকা, একটা এক্সাম্পল উনি দিলেন, 18 লক্ষ টাকা যাদের আয়, তার ইনকাম ট্যাক্স দাঁড়াবে 70,000 টাকা, যেটা আজকে যে ট্যাক্সটা উনি দিচ্ছেন, না ডিডাকশন পাবেন না। এই যে আজকে যে 70,000 টাকা ইনকাম, এখন না 18 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের ট্যাক্স দাঁড়াচ্ছে 70,000 টাকা। না, তাহলে উনি 70,000 টাকা সাশ্রয় করছেন। 12 লক্ষ টাকা যদি হয়, উনি উদাহরণ যেটা দিচ্ছেন, 80,000 টাকা তিনি সাশ্রয় করবেন। যদি 18 লক্ষ টাকা হয়, তাহলে তিনি 70,000 টাকা সাশ্রয় করবেন। 25 লক্ষ টাকা যদি হয়, তাহলে 1,10,000 টাকা। আমি একটু বলে দিই, 70,000 টাকা তার সাশ্রয় হবে, যেটা এখন যে ট্যাক্সটা দিচ্ছেন তার থেকে 30% কম, 30% তাদের ট্যাক্স কমে গেল। বেশ। তারপরে যেটা 24 লক্ষ বোধহয়, যেখানে
25 লক্ষ টাকা, যেখানে তিনি 1,10,000 টাকা সাশ্রয় 1,10,000 টাকা করার কথা সাশ্রয় হলো, বেশ। যেটা আজকে যে ট্যাক্সটা দিচ্ছেন তার থেকে 25% কম। বেশ, আমি কাজে একবার একটা অভিরূপ বাবুর কাছে substantial আসি। অভিরূপ দা, আপনি পুরো বাজেটটাই পড়লেন, বাজেটটা শুনলেন, আপনি আমাদের ব্যাখ্যাও করে দিলেন। আপনি যদি আমাকে একটা জিনিস একটুখানি ভেঙে বলেন, উনি যেমন বলছেন যে 0 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও দুটো ভাগের কথা বলছেন, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10%, তারপর বলছেন 0 থেকে 12 লক্ষ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এই ছোট ভাগটা কিসের? না, এটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যতটা, হ্যাঁ। যে 12 লক্ষ টাকার ওপরে যে অংশটা থাকছে আয়ের, মানে কেউ যদি 12 লক্ষ টাকার বেশি আয় করে, হ্যাঁ, ধরে যাক 15 লক্ষ টাকা আয় করছে, তাহলে ওই বাড়তি 3 লক্ষ টাকার উপরে ও মানে তিনি প্রথম স্ল্যাবটাতে আচ্ছা, পড়ছে। তার মানে উনি 0 ওই থেকে 4 4 এর থেকে মধ্যে। 8 এর মধ্যে সেইটাকে ফেলছেন। না, তাও না, এটা ভুল তাহলে? বললাম, ভুল বললাম। 12 মানে লক্ষ এটার ব্যাখ্যাটা টাকা যদি অবধি, আমরা হ্যাঁ, ভাবতে আপনি পারি, বলুন তো কোনো মানে চারটা ব্যাখ্যাটা ভালো যদি ভাবতে পারি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও তোমার আজকে পর্যন্ত আয় 12 লক্ষ টাকা, হ্যাঁ। ইনক্রিমেন্ট হলো তোমার আয় হলো 12,10,000 টাকা। ঠিক। তুমি আর এই সাশ্রয় আর ছাড় গুলিয়ে ফেললে হবে না। একদম। 87A হচ্ছে সাশ্রয় দেয়, ট্যাক্স ছাড় দেয় না। 12,10,000 টাকা মানে হচ্ছে তোমাকে 4 থেকে 8 লক্ষ টাকায় 5% দিতে হচ্ছে, ঠিক। 8 থেকে 12 লক্ষ টাকার জন্য 10% দিতে হচ্ছে, এবং 12 লক্ষ থেকে 12,10,000 এই 10,000 টাকার জন্য 15% দিতে হচ্ছে। অঙ্ক সিম্পল। বারবার যেটা আমাদের বুঝতে হবে, এটা বাংলার অভিধানের একটুখানি সীমাবদ্ধতা, যে এক্সেমশন আর রিবেট Reduction। দুটোরই মানে না, হয়ে এটা যাচ্ছে rebate। ছাড়। সাশ্রয় আর ছাড় গুড়িয়ে ফেললে হবে না, এটা হচ্ছে গিয়ে বেসিক মিনিমাম থিং। অভিষেক, আরেকবার প্লিজ, আরেকবার। আরেকবার যদি আমি এটাকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আচ্ছা, ধরে নি ফর এক্সাম্পল কারোর রোজগার 14 লক্ষ টাকা পার অ্যানাম। ভেরি গুড। তাহলে তার হবে হচ্ছে কি 0 থেকে 4 লাখ পর্যন্ত 0 টাকা, 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা 5% মানে হচ্ছে 4 5 20,000 টাকা, 8 লাখ থেকে 12 লাখ হচ্ছে 10% মানে হচ্ছে 40,000 টাকা, 40 প্লাস 20 60,000 টাকা, 12 থেকে 2 লাখ মানে 12 থেকে 14 লাখ হচ্ছে 2 লাখ, 2 লাখের জন্য 15% মানে 30,000 টাকা। 12 থেকে এই 16। তিনটেকে যদি তুমি যোগ করো, এটা তার ট্যাক্স লাইবিলিটি। ওকে, দ্যাটস ইট। এর উপরে কি অ্যাপ্লিকেবল হবে 70A? 70 না, 87A যেটা বলা হলো, হ্যাঁ। সেটা একমাত্র আগে এটা 7 লাখ পর্যন্ত ছিল নতুন ট্যাক্স রেজিমে, আচ্ছা। এবং পুরনো ট্যাক্স রেজিমে 5 লাখ পর্যন্ত ছিল। মানে কেউ যদি ধরে নাও তোমার যারা সহায়ক আছে, তার যদি বার্ষিক সিটিসি 5 লক্ষ টাকা থাকে, এবং সে যদি 80C সব ছাড়গুলো সে এনজয় করতে চায়, তাহলে সে 5 লাখ টাকা পর্যন্ত 87A তে রিবেট পেত। তার আয় যদি 5,01,000 টাকা হয়, তাহলে সে এই রিবেটের জন্য লায়েবেল এটা নয়। new regime, হ্যাঁ। ওকে, নিউ রেজিম যদি হতো, সেটা এতদিন ছিল 7 লাখ টাকা, হ্যাঁ। এখন সেটা বেড়ে হয়েছে 12 লাখ টাকা। এইটুকুই পার্থক্য। এবার ছাড় এবং রিবেটের ভেতর, যেহেতু আমি আবার বললাম বাংলার অভিধানের একটা সীমাবদ্ধতা আছে, একদম, একদম। এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি, which is not true। একদম। আমি দেবাশিস দার কাছে আরো একবার বুঝতে চাইবো, অবশ্যই অধ্যাপক দেবাশিস সরকার আমাদের আরো একটু ভালো করে বুঝিয়ে দেবেন, যে ধরুন যাদের হচ্ছে রোজগার 12 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে তারা কি কি সুবিধা পাচ্ছেন? 12 লক্ষ টাকা পেরোনো ধরুন 13 লক্ষ টাকা, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? না, আমি একদম কুসুমিতা অন্য জায়গায় একটু কথাটা আচ্ছা। বলছি এই কারণে, যেটাকে নিয়ে আমরা চুলচেরা আলোচনা করছি, আমিও তার মধ্যে পড়ি। হ্যাঁ, মধ্যবিত্ত, ফলে সেখানে যে ছাড় এসছে তাতে সবার মতন আমিও ভীষণ খুশি আর কি। স্বাভাবিকভাবে আমার রিয়েল ইনকামটা একটু ভালো কমফোর্টেবল জায়গায় চলে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যখন উনি বাজেটটা পেশ করছেন, তখন কিন্তু একটা ম্যাক্রো ফ্রেমওয়ার্ককে ম্যাক্রো ইস্যুতে দাঁড়িয়ে বাজেট পেশ করতেন। কেন উনি এই এক্সামশনটা দিলেন, আমার আলোচনাটা এখানে করতে চাইছে। উনি এক্সামশনটা দিলেন এই কারণে যে গত 10টা বছর ধরে দফায় দফায় চেষ্টা করা সত্ত্বেও বাজারে ডিমান্ড বাড়ানো যাচ্ছে না। এই যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, তারা ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে মাত্র 1 কোটি মানুষ, যাদেরকে নিয়ে আমরা এই আলোচনাটা করছি। এদের হাতে কিছুটা যদি আমি টাকা যদি পারচেস আসে। পাওয়ার বাড়ানো যায়, তাহলে বাজারে একটা ডিমান্ড ক্রিয়েট হবে। একেবারে এই জায়গা থেকে দিয়েছেন, এবং যারা পাচ্ছেন তারা খুশি হচ্ছেন। প্রশ্নটা অনেক সিরিয়াস। আমি আশা করেছিলাম, মানে আমার মতন একজন সামান্য অর্থনীতির ছাত্র আশা করেছিল দুটো জায়গায়, এই জায়গাটা সেটা নয়। একটা জায়গা হচ্ছে যেটাকে আমরা বলি কর্পোরেট ট্যাক্স। হ্যাঁ। কারণ 10 বছরে ভারতবর্ষের যেটা 1 নম্বর ফিচার, সেটা হচ্ছে সমস্ত রিসোর্স কনসেন্ট্রেট করে গেছে সামান্য একটা শতাংশ মানুষের কাছে। তীব্র বৈষম্য বেড়েছে। ফলে এই জায়গাটাকে যদি রেকটিফাই না করা যায়, তাহলে সামগ্রিকভাবে শুধু মধ্যবিত্ত হাতে ট্যাক্স স্ল্যাবের কিছু রিসাফল করে
বাজারের ডিমান্ডকে কিন্তু ইনক্রিজ করা যাবে না। ফলে কর্পোরেট ট্যাক্সের ওখানে কীরকমভাবে বিশেষ শতাংশের পরিবর্তন করছে লক্ষ্য রাখা হয়েছিল, আমরা সেখানে পরিবর্তন দেখলাম না, যেটা ভীষণভাবে আশা করা গেছিল এই কারেকশনের জন্য এবং অর্থনীতির প্রয়োজনের জায়গা থেকে। সেটা হচ্ছে এই যে স্ল্যাবগুলো রয়েছে না, তার মধ্যে নতুন স্ল্যাবকে যুক্ত করা, এবং যেখানে যে স্ল্যাবগুলোর সাথে আমরা অভ্যস্ত আজকে সেই স্ল্যাবগুলো অপরিবর্তিত রয়েছে। ট্যাক্স রেটের চেঞ্জ হয়েছে, ট্যারিফ স্ট্রাকচারের চেঞ্জ হয়েছে, কিন্তু ওখানে নতুন স্ল্যাব যুক্ত হওয়া দরকার ছিল। ওই যে আমরা অ্যাবাভ বলে ওপেন করে দিচ্ছি, ওইখানে কিন্তু কনসেন্ট্রেশন অফ রিসোর্স হচ্ছে, এবং সেই জায়গায় যদি ট্যাক্স কালেকশন না বাড়ে, বিশেষ ট্যাক্স ইম্পোজ করে যদি সেখান থেকে রেভিনিউ সরকার না বাড়াতে পারে, তাহলে কিন্তু শুধু বৈষম্য কমানো নয়, বাজারে চাহিদা তৈরি করার জন্য এটা 1 কোটি পপুলেশন, তাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, এই জায়গায় কিন্তু মিট করা সম্ভব। একদম একদম। আমি অর্ঘদার কাছে আরেকবার এই ট্যাক্সের বিভাজনটা বুঝতে চাইব। অর্ঘদা, না, উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, তবুও আমি আরেকবার বলছি যে অর্থমন্ত্রী যেটা বললেন, 12 লক্ষ টাকা অবধি যাদের আয় তাদের কোনো আয়কর দিতে হবে না। স্ল্যাবগুলো যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ নিউ রেজিমের জন্য, উনি ওল্ড রেজিমের কোনো কথা বলেননি। তো 0 থেকে 4 লাখ নীল কোনো লায়াবিলিটি আসে না। এটা হচ্ছে সাধারণভাবে যে ট্যাক্স স্ট্রাকচারটা উনি আজকে দিয়েছেন। 4 থেকে 8 লাখের জন্য 5%, এই 4 লাখের উপরে 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 15%, 16 থেকে 20 20%, 20 থেকে 24 25%, এবং 24 লাখের উপরে হলে 30%। এর উপরে যা সারচার্জ বা যেগুলো আগে ছিল শেষ, সেগুলো নিয়ে উনি কিছু বলেননি, তার মানে অপরিবর্তিত। তো এখন এই যে স্ট্রাকচারটা উনি বললেন যে চেঞ্জ হলো ট্যাক্স স্ল্যাবগুলো, তাতে হিসেব করলে দেখা যাবে যে 12 লক্ষ টাকা অবধি যার ইনকাম, তার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 80,000 টাকা। এখানে একটা সেকশন আছে যেটা ট্যাক্স রিবেট বলে, আমি বাংলায় না গিয়ে ইংরেজিতেই বলছি বোঝার সুবিধার জন্য। ট্যাক্স রিবেটের জন্য একটা স্পেসিফিক সেকশন আছে। সেই সেকশনটা কি, যে মার্জিনাল যারা ট্যাক্সে পড়ছেন তাদের ট্যাক্স ডিউ, কিন্তু ইনকামটা খুব বেশি নয়, তাদের জন্য একটা ছাড় আছে, যে সেই ইনকাম অবধি যেটা সরকার ঠিক করবেন তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো সেইটা যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে 12 লক্ষ টাকা অবধি যাদের ইনকাম, তাদের যে ট্যাক্স লায়াবিলিটি হচ্ছিল 80,000 টাকা, ওই ট্যাক্স রিবেটের জন্যে এই 80,000 টাকা তাকে দিতে হবে না। অতএব সেই হিসেবে 12 লক্ষ টাকা অবধি যাদের আয়, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে তিনি আবার বলেছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আছে, যারা স্যালারিড ক্লাস তারা তো স্ট্যান্ডার্ড ডিডাকশন এমনিই পাবেন, কাজেই 12,75,000 অবধি যদি কারোর ইনকাম হয়, যারা স্যালারিড তাদের ওই 75,000 টাকা বাদ যাবে, ডিডাকশন হবে ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য, তাহলে দাঁড়ালো 12। এবারে যেই 12তে পড়ে গেল, ওনারা 87-এর বেনিফিট পেয়ে 80,000 টাকা যেটা ডিউ হতো সেটা দিতে হবে না, অতএব কোনো ট্যাক্স দিতে হবে না। অবভিয়াসলি এটা নিউ রেজিমে, আমার মনে হয় না এরপরে আর কেউ ওল্ড রেজিমে যাবে। একেবারে ওল্ড নিউ রেজিমের কথাই বললেন বারবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং এখানে একদম দেবাশিস দা যে কথাটা বলছিলেন, গত বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যে 15 লক্ষ টাকা অনওয়ার্ডস 30% ট্যাক্সের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার কিন্তু তিনি আরও একটা অ্যাডিশন করেছেন, এবং সেখানে 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20%, নতুন স্ল্যাব 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25%, আরও একটা 24 লক্ষ এবং তার আপওয়ার্ড যারা রয়েছেন তাদের জন্য 30%, অর্থাৎ আরও একটা বড় স্পেকট্রামকে কিন্তু তিনি এই আয়করের মধ্যে নিয়ে এলেন, এবং সেখানে বিভাজনটা করে কিন্তু সেটা আরও স্পষ্ট হলো। অভিষেক, একেবারে যেভাবে বিভাজনটা হচ্ছে, একেবারে সাধারণ মানুষ যারা 12 লক্ষ টাকা অনওয়ার্ডস বা একেবারে 12 লক্ষ টাকা কাঁটায় কাঁটায় রোজগার করেন, তাদের ক্ষেত্রে তাহলে ট্যাক্সের এই ভাগটা কিভাবে হবে, হিসেব কিভাবে হবে? দেখো, একটু আগেই যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম, যে তোমাকে তো তুলনাটা করতে হয় যে অ্যাজ ইজ ভার্সেস টু বি। এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে আছে 7 লাখ পর্যন্ত
তুমি যে ছাড়টা 12 লাখ পর্যন্ত পাওয়ার স্বপ্ন দেখছো সেটা তুমি 7 লাখ পর্যন্ত পাবে। আবার বলছি, ট্যাক্স ছাড় আর ট্যাক্স রিবেট কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা উচিত নয়, তাহলে আমরা ভাবের ঘরে চুরি করব। কেন ভাবের ঘরে চুরি করবো সেটা একটু আগে আমিও বললাম, স্যারও বললেন। এখানে দু একটা জিনিস আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, আমরা এর ফলে কি হারাচ্ছি আর কি পাচ্ছি। একদম। নাম্বার 1 হচ্ছে যে তোমার কাছে কনজিউমেবল এক্সপেন্ডিচার করার মতো টাকা বেশি থাকছে, অর্থাৎ কম বাড়ছে। একটু আগে দেবাশিসদা যেটা বললো যে বাজারে তুমি টাকা ইনফ্লুয়েন্স করতে পারবে, তোমার ভবিষ্যৎটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। জাস্ট আজ থেকে 3 মাস আগে আমি বলিনি, এসবিআই এর চেয়ারম্যান একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছিলেন যে ভারতবর্ষ তার সেভিং ইকোনমির ধারণা থেকে সরে যাচ্ছে। জিডিপির একটা খুব বেসিক ফর্মুলা আছে, C+G+I+X বার। এখানে সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট, এক্স বার মানে হচ্ছে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমরা জানি যে পিপিপি মডেল ফডেল হচ্ছে, সি মানে হচ্ছে কনজিউমার এক্সপেন্ডিচার। তুমি জানো এক্ষুনি তোমরা নিফটি দেখাবে, সেন্সেক্স দেখাবে, মার্কেট কিন্তু ব্যাপারটাকে খুব ভালোভাবে নেয়নি। এই যে আইটার কথা আমি বলছি, আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, কস্ট অফ ক্যাপিটাল। মানে যখন এবিপি আনন্দ সম্প্রসারণ করবে, সে লোন নেবে, কার থেকে নেবে? এসবিআই এর থেকে নেবে। এসবিআই এর তুমি এখন আর ইনভেস্টমেন্ট করছো না, কারণ তুমি 80C যেটা তোমার ফোর্স সেভিংস এর আওতায় ছিল সেটাকে তুমি ডিসকারেজ করছো। তুমি বলছো যে তোমার সেভ করার দরকার নেই, তুমি যাবজ্জীবের সুখম জীবের ঋণম কৃত্বা ঋণম কৃপে বাড়াও, সরকার তোমার হাতে টাকা দিচ্ছে, তুমি জিনিসটা না এনজয় ইওর লাইফ। সমস্যা যেটা হবে আমরা সবাই জানি, হয়তো আমি কংগ্রেসী মনোভাবাপন্ন বলে এটাকে বারবার এটাকে হয়তো একটু গুরুত্ব দিতে চাইবো, সেটা হচ্ছে যে লেম্যান ব্রাদার্স ডিবাকলের পর সারা পৃথিবীতে একটা কথাই বলা হতো, ভারতবর্ষ জাস্ট বেঁচে গেল কারণ ভারতবর্ষের সঞ্চয়ী মানসিকতা ছিল বলে। এই সঞ্চয়ী মানসিকতাটা কিন্তু আমাদের এবার, এবং এটা আমি বলি, এটা এসবিআই এর চেয়ারম্যান বলেছেন। এবং এই যে দেখো মার্কেটে টাকা যাবে সব বুঝলাম, কিন্তু মার্কেটে টাকা যাওয়ার জন্য আমরা সবাই জানি যে ডেট ভার্সেস ইকুইটি রেশিওটা কিরকম থাকা উচিত, ডেট ইনস্ট্রুমেন্টে আমরা কিভাবে যেতে পারি, সেই জায়গাগুলো তুমি ডিসকারেজ করছো। তুমি পিপিএফ যেটা ভবিষ্য নিধি, যার বাংলা হচ্ছে ভবিষ্য নিধি, তোমার ভবিষ্য কোথায়? নিধি ছেড়ে দাও। সো ইউ আর ডিসকারেজিং অল দিস থিংস। এবার যেটা আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম সেটা হচ্ছে যে অবভিয়াসলি নিউ ট্যাক্স রেজিমে এবার দেখো তুমি 12 লাখ 15 লাখ, এটা হচ্ছে কি ধরো নিউ এজ যারা চাকরি পাচ্ছে তাদের জন্য, যারা এই মুহূর্তে মধ্যবয়স্ক, যাদের একটা 15 বছর 25 বছরের কমিটমেন্ট আছে, এলআইসি বলো বা এগুলো কিন্তু ওভারনাইট কমিটমেন্ট নয়, সেই কমিটমেন্টগুলো রাখবার জন্য যারা মধ্য বয়সে আছে, এখানে যদি তুমি 12 লাখ পর্যন্ত দিয়ে থাকো, এখানে আমি 10 লাখ এক্সপেক্ট করেছিলাম। ওল্ড ট্যাক্স রেজিমকে এবার সরকার কেন করছে, সরকারের আমি যদি থট প্রসেসটা বুঝতে চাই, আজ থেকে 2 বছর আগে সরকার একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে পিপিএফ এ যদি তোমার বার্ষিক সুদ 2.5 লাখের বেশি হয়, তোমার তার উপর ট্যাক্স দিতে হবে। অর্থাৎ সরকার তার লায়াবিলিটিগুলোকে ঝেড়ে ফেলছে। সরকার চাইছে যে পিপিএফ, ইপিএফ, এনপিএসটা অবশ্য মার্কেট লিঙ্ক, এগুলোতে তুমি আর ইনভেস্ট করবে না, আমি তোমায় 7.5% হারে সুদ দিতে পারবো। এইটা হচ্ছে গিয়ে সমস্যা, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা, ভারতীয় অর্থনৈতিক মূল্যবোধের সমস্যা। কিন্তু আবার যদি অন্য দিকটা দিয়ে দেখতে হয় অভিরুদ্ধ, সেখানে সরকারের বরাবরই বক্তব্য হচ্ছে যে মানে বারবার যখন অর্থনীতিবিদরাও কথা বলেন, তারা সকলেই যেটা বলেন সেটা হচ্ছে হাতে টাকা, মানুষের হাতে টাকা দিতে হবে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে উৎপাদন বাড়বে, এবং এইভাবে কিন্তু চেইন সিস্টেমে গোটাটা চলতে থাকবে। যদি সেইটাই হয় ব্যাখ্যা, তাহলে তো সরকারের ভূমিকা প্রশংসনীয়। হ্যাঁ, এখন এখানে যে প্রশ্নটা প্রথমেই আসছে সেটা হচ্ছে একেবারে শেষে নির্মলা সীতারামন বললেন যে আয়কর থেকে তারা কতটা রেভিনিউ লুজ করছেন এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আরও একটা বড় অ্যামাউন্ট লুজ করছেন। প্রশ্নটা হচ্ছে তাহলে ফিসক্যাল ডেফিসিটটা কমবে কি করে? ফিসক্যাল ডেফিসিটটা তো বলা হচ্ছে 4.8 থেকে 4.4% হবে, কি করে কমবে? এখানে যেটা অ্যাসাম্পশন ধরে নেওয়া হচ্ছে যে মানুষ আরও বেশি স্পেন্ড করলে জিএসটি কালেকশন বাড়বে, অর্থাৎ আরও বেশি করে ইনডিরেক্ট ট্যাক্সের ওপর নির্ভরশীলতা বাড়ছে। এবং যেহেতু যদি মানুষ বেশি খরচ করে তাহলে ট্যাক্স কালেকশনও বাড়বে। মানে ট্যাক্স কালেকশন তো রেটের ওপর যেমন নির্ভর করে, তেমনি কতটা খরচ হচ্ছে তার উপরও নির্ভর করে। সেইটা যদি বাড়ে তাহলে ধরে নেওয়া হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ক্যালকুলেশন আছে যাতে জিএসটি থেকে টাকাটা বাড়বে।
এখন এই যে প্রশ্নটা অভিষেক করলেন যে সেভিংসটা যদি ডিসকারেজড হচ্ছে কিনা, এখানে আমার দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যদি আমার হাতে বেশি টাকা আসে, আমি একজন মধ্যবিত্ত চাকুরিজীবী, আমি যেমন আমার কনজাম্পশন বাড়াবো, ভোগ বাড়াবো, তেমনি সম্ভবত আমি আমার সেভিংসও বাড়াবো। আচ্ছা। মানে কিন্তু সেখানে সরকার আমাকে কোনো ছাড় সেখানে দিচ্ছেন না, না, ছাড় না, আমার কথাটা আমি কোনো হচ্ছে সুবিধা পাচ্ছি না, না। সেটা জানার পরও নতুন প্রজন্ম কতটা উৎসাহী হবে? হ্যাঁ। কনজিউমারিজম যেখানে এত মাথাচাড়া দিয়েছে, নতুন প্রজন্ম কতটা উৎসাহী হবে সেটা তো তাদের প্রবণতার উপর নির্ভর করছে। কিন্তু সেভিংসটা একমাত্র ছাড় দিলেই যে লোকে সেভ করে তা তো নয়। লোকে তো স্টক মার্কেটেও সেভ করে, লোকে তো ফিক্সড ডিপোজিটেও সেভ করে। অতএব নিজেদের ভবিষ্যতের তাগিদেও মানুষ খানিকটা সেভ করতে পারে। একেবারে। কিন্তু এবং এইটা সেখানে এখানে কোথাও একটা বোধহয় কথা, শেয়ার মার্কেটে উৎসাহ কিছুটা হলেও নতুন প্রজন্মের বাড়ানো যাবে, কোথাও হয়তো অবশ্যই নির্মলা বাড়বে, সীতারামনের অবশ্যই ভাবনায় বাড়বে, সেটাও রয়েছে। অবশ্যই বাড়বে। আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমি একবার সুব্রত বাবুর কাছে যাই। সুব্রত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত বাবু, একেবারে বাজেট যেটা হলো, প্রথম কথা, বাজেটে প্রত্যেকটা সময় যেটা নির্মলা সীতারামনকে বলতে শোনা গেল, আন্ডার দ্য লিডারশিপ অফ পিএম মোদি, মানে পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রীর গাইডেন্সেই বাজেটটা তৈরি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অষ্টমবারের জন্য যেটা পেশ করছেন, পুরোটাই ছিল মধ্যবিত্তের মন জয় করা। বিহার, যাদের সামনেই বছর শেষে ভোট রয়েছে এবং আগামী সপ্তাহে দিল্লির নির্বাচন রয়েছে, পুরোটাই কৃষি কেন্দ্রিক, পুরোটাই মধ্যবিত্ত কেন্দ্রিক। কোথাও খুব উল্লেখযোগ্যভাবে মানে ভাবনা চিন্তা করেই বাজেটটা। দেখুন, এই বাজেটটা হলো একটা দুর্দান্ত বাজেট, মধ্যবিত্তের ড্রিম বাজেট। মধ্যবিত্ত চেয়েছিল প্রচুর আরও বেশি করে কর ছাড়, ট্যাক্স ছাড় পাক, এবং বিজেপি পরিচালিত সরকার সেই অ্যাসপিরেশনটা পূরণ করেছে। সেই হিসেবে আজকে সারা দেশ জুড়ে কিন্তু মধ্যবিত্তের খুশির জোয়ার এসছে। 12,75,000 পর্যন্ত বেশ, আমি আপনার কাছে ফিরবো। আমি অভিষেকের কাছে একবার যাই। অভিষেক, অবশ্যই অভিরুদ্ধা যে কথা বললেন যে হাতে যখন আমার টাকা আসবে আমি তো পুরোটা খরচ করব না, খুব স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কিছুটা সঞ্চয়ও করব। কোথাও কি আজকের বাজেটে সেই ইঙ্গিতটা মিললো, নাকি পুরোটাই কনজিউমারিজমকে আরো বেশি হাওয়া দিলেন নির্মলা? আমি অভিরুদ্ধার সঙ্গে একটা জায়গাতে দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে স্টক মার্কেট আমার সঞ্চয়ের জায়গা নয়, স্টক মার্কেট আমার ইনভেস্টমেন্টের জায়গা। এবার আমরা যারা একটু আধটু স্টক মার্কেট সঙ্গে ওয়াকিবহাল, আমরা জানি এই মুহূর্তে মার্কেটের বা গত 3 বছরের মার্কেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোম্পানিগুলোর পি রেশিওটা কোন জায়গায় আছে, অর্থাৎ কোম্পানিগুলো ওভার ভ্যালুড হয়ে রয়েছে। ওভার ভ্যালুড মানে কি? মানে ধরে নাও এবিপি আনন্দের অ্যাকচুয়াল মার্কেট ওয়াট 100 টাকা, কিন্তু বাজারের চাহিদার জন্য এর দাম হয়ে গেল 1000 টাকা। ঠিক যে কথাটা অভিরুদ্ধা বলে, যে তোমার হাতে যদি কনজিউমেবল এক্সপেন্ডিচার থাকে, তাহলে টাকা যদি বেশি থাকে, তাহলে তুমি সঞ্চয়ে যাচ্ছ না, ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টে যাচ্ছ না, তুমি মার্কেটে দিচ্ছ। সমস্যা কোথায়? মার্কেট ক্র্যাশ করতে পারে, তোমার কোনো সেকেন্ড লাইন অফ ডিফেন্স থাকলো না। গত একটা কোয়ার্টারে এফআইআই পুল আউট করে নেওয়ার জন্য নিফটি শুধু 22% রেগুলারাইজ হয়েছে। কেন এই উদাহরণটা দিচ্ছি? সেপ্টেম্বর থেকে শেয়ার বাজার কিন্তু নিম্নমুখী। ওই তো বললাম 22%, মানে 100 টাকা যদি তখন নিফটি থেকে থাকে, এখন সেটা 78 টাকা। এবং সেখানে টাটা মোটর থেকে আদানি সবার এরকম অবস্থা। এবার আপনি বলতেই পারেন যে ভারতবর্ষের কত শতাংশ মানুষ স্টকে ইনভেস্ট করে? খুব দামি প্রশ্ন। জেনে না জেনে ভারতবর্ষের অন্তত 70% মানুষ করেন। যেমন এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, কেন্দ্রীয় সরকার সেখানে আপনাকে যে 50,000 টাকা ছাড় দিচ্ছে, সেটা কিন্তু মার্কেটে ইনভেস্ট করছে। এলআইসিতে আপনি যে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি করছেন, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি এলআইসির সুবাদে আপনি কিন্তু মার্কেটে করছেন। অর্থাৎ আমরা যে একটা গাল ভরা কথা বলি যে শেয়ার মার্কেট মাত্র 2% মানুষের জন্য, সেটা আবার ভাবেন। আমার বক্তব্যটা ছিল যে আমার, দেখো অভিরুদ্ধা একটা খুব বেসিক কথা বলেছেন যে ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, কিন্তু রাষ্ট্রের প্রয়োজন সেখানে এনকারেজ করার। কেন? আমাদের বাড়িতে ছোটবেলায় একটা গুল্লাক থাকতো, ছোটবেলায় একটা ভাঁড় থাকতো, এটা মানসিকতা। এই মানসিকতাটা একটা মূল্যবোধ থেকে আসে। আমাদের মা কাকিমাদের আমরা দেখেছি তোষকের নিচে টাকা জমাতে, যেটা নোট বাতিলের পরে তুমি তোষকের নিচ থেকে বার করে ব্যাংকে ঢুকিয়েছো, তারপর ব্যাংকটা ফেল হচ্ছে। হিয়ার লাইজ দ্য ডিফারেন্স। আমাকে মানসিকতাটা বুঝতে হবে। এবং আমি যেখানে লেম্যান ব্রাদার্স ডিবাকলের কথাটা বারবার বললাম, সেই সময় দাঁড়িয়ে তুমি যদি ডলারের সঙ্গে টাকার এক্সচেঞ্জ ভ্যালু দেখো, 44 থেকে 48 টাকা, আজকে 87 টাকা। এক্সপোর্ট খুব বেড়েছে। এক্সপোর্ট বাড়াবার জন্য নাকি
টাকাকে ডিভ্যালু করা হচ্ছে। আরে কোথাও তো যুক্তি দিতে হবে, এবং একটা জায়গায় তুমি খুব বেশ, ইন্টারেস্টিং আমি অভিষেক আবার তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের আরেকবার জানাবো এই মুহূর্তের বড় খবর, আজকে যার দিকে সকলের নজর ছিল, আয়করে বড় ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ কর মুক্ত। প্রত্যাশা ছিল যে কি আজকে সুবিধে ঘোষণা করবেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং চাকুরিজীবীদের জন্য। 12 লক্ষ পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিঃসন্দেহে বড় স্বস্তি মধ্যবিত্তের জন্য। তৃতীয় মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ছাড় দিলেন নির্মলা সীতারামন। আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে সেটা 75,000 টাকা করা হলো। বছরে 24 লক্ষের বেশি আয়ে 30% পর্যন্ত কর দিতে হচ্ছে। 12 লক্ষের আয়ে 80,000 টাকা সাশ্রয় হচ্ছে। এইখানে আমরা একটা ব্রেকআপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কি দাঁড়ালো এই নতুন আয়কর কাঠামোয়। 0 থেকে 4 লক্ষ পর্যন্ত কোনো কর নয়, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত 10%, 12 থেকে 16 লক্ষ পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ পর্যন্ত 25%, 24 লক্ষের ওপরে কারুর যদি বার্ষিক আয় হয় তাকে দিতে হবে 30% কর। কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত এই আয় সম্পূর্ণভাবে কর মুক্ত আজকে এই ঘোষণা করেছে। নিঃসন্দেহে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য বড় স্বস্তি এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অষ্টমবারের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকলেই তাকিয়েছিলেন যে কি ঘোষণা করতে চলেছেন, কি স্বস্তি তিনি দেবেন, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়বে কিনা। সেইখানে 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ এই 12 লক্ষের আয়ে এত যা পরিকাঠামো ছিল সেখানকার সঙ্গে যদি তুলনা করা যায়, দেখা যাচ্ছে 12 লক্ষ টাকা আয়ে 80,000 টাকা সাশ্রয় করা যাচ্ছে। এবং 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কারোর যদি আয় হয় 70,000 টাকা সে সাশ্রয় করতে পারবেন। 25 লক্ষ পর্যন্ত 1,10,000 টাকা তার বার্ষিক সাশ্রয়ের পরিমাণ।